তো এখানে আমরা হচ্ছে আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে নয়েল এক্সট্রাকশন থিওরি অফ জেগাফ। তো নয়েল এক্সট্রাকশন থিওরি বলতে আসলে কি বোঝাই? এটার সাথে আগে আমরা একটু শিরোনামটার সাথে পরিচিত হয়ে নেই। জেগাফ আসলে এটা একজন ভদ্রলোকের নাম। ভদ্রলোকের পুরো নাম ছিল হচ্ছে চার্লস জেগাফ। তিনি হচ্ছে আ নয়েল এক্সট্রাকশন সম্পর্কিত একটা ইকুয়েশন ডেভেলপ করেছিলেন। নয়েল মানে তো আমরা জানি এটা হচ্ছে কম্বার মেশিনের কম্বারে আমরা যেই অ্যারাউন্ড 15% শর্ট ফাইবারকে রিমুভ করে দেই সেটাই হচ্ছে নয়েল। এক্সট্রাকশন মানে বের করে নিয়ে আসা। তো চার্লস জেকব যেটা করেছিলেন তিনি হচ্ছে একটা মেশিনের কিছু সেটিং প্যারামিটারের উপর ভিত্তি করে মেশিনে কত পার্সেন্ট নয়েল হতে পারে। তো এই ধরনের একটা ইকুয়েশন তিনি ডিরাইভ করেছিলেন। অর্থাৎ মেশিনে প্রসেস করলে কত পার্সেন্ট হচ্ছে নয়েল হতে পারে। এই একটা ইকুয়েশন তিনি ডিরাইভ করেছিলেন। সেই ইকুয়েশনটাকে আমরা বলি হচ্ছে নয়েল এক্সট্রাকশন থিওরি অফ জেকব। তো এই এক্সট্রাকশন থিওরিটা বোঝার জন্য আমাদেরকে আগে কিছু হচ্ছে আ ডেফিনিশন আমাদেরকে একটু মনে রাখা লাগবে। তার আগে বলে নেই অনেকেই হচ্ছে তোমরা আ লিখছো আরকি আইডি। দয়া করে আমার ক্লাসে আইডি লিখো না। কারণ আমি চ্যাট বক্সে নোটিফিকেশন আসা মানেই আমি ধরে নেই কেউ না কেউ কোনো না কোনো প্রশ্ন করেছো। ডোন্ট মেনশন ইউর আইডি অন চ্যাট বক্স। হ্যাঁ, ডোন্ট মেনশন আইডি অন চ্যাট বক্স। চ্যাট বক্সে তোমাদের আইডি মেনশন করো না। যারা ভয় থাকো যে কোনো সময় আমি ডিসকানেক্ট হয়ে যেতে পারি, সিআর কে জানায় রাখো, সিআর আমাকে বলে দিবে। চ্যাট বক্সে আইডি মেনশন করো না। তো এখানে নয়েল এক্সট্রাকশন থিওরির মধ্যে আমরা হচ্ছে ২-৩ টা আগে একটু পুরান ডেফিনিশন আমি আবারও মনে করিয়ে দেই। গত ক্লাসে যেই ডেফিনিশন গুলি নিয়ে কথা বলেছিলাম আজকেও আমাদের আবার লাগবে। আ প্রথমত আমরা জানবো হচ্ছে ফিড ডিসট্যান্স বলতে আমরা কি বোঝাই? ফিড ডিসট্যান্স আমরা আগে বলেছিলাম, আজকে আবার একটু বলে দেই। ফিড হচ্ছে আসলে একটা সিকোয়েন্সের নাম। কমবারে শর্ট ফাইবার রিমুভাল এর জন্য বেশ কিছু সিকোয়েন্স ছিল। আমাদের নিশ্চয়ই মনে পড়ে A থেকে K পর্যন্ত ১০ টা সিকোয়েন্স ছিল। এর মধ্যে ১ম সিকোয়েন্সটাই আমরা পড়েছিলাম হচ্ছে ফিড। যেখানে আ কমবারের মধ্যে থাকা ফিড রোলার সে কিছু পরিমাণ কয়েক মিলিমিটার, সেভারাল মিলিমিটার কিছু পরিমাণ কিছু পরিমাণ ল্যাপ সে হচ্ছে সামনের দিকে ফিড দেয়। এটাই হচ্ছে ফিড। অর্থাৎ ফিড রোলার কিছু মিলিমিটার যেমন আমরা পড়েছিলাম বইতে 4.3 থেকে 6.7 মিলিমিটার বা এটাকে আমরা 5 to 7 মিলিমিটারও চিন্তা করতে পারি। এই পরিমাণ ল্যাপ হচ্ছে ফিড রোলার ফিড দেয়। ফিড ডিসট্যান্স বলতে এইটুকু দূরত্বকেই বোঝানো হচ্ছে। ফিড ডিসট্যান্স বলতে এইটুকু দূরত্বকে বোঝানো হচ্ছে যে 5 to 7 মিলিমিটার পরিমাণ ফাইবার হচ্ছে ফিড দিতে হবে ল্যাপটাকে। ফিড রোলার ল্যাপকে এই পরিমাণ ফিড দিবে। এটাই হচ্ছে ফিড ডিসট্যান্স। আরেকটা ডেফিনিশন আমাদেরকে জেনে নিতে হবে যে এই ফিডের ফিড হচ্ছে ২ রকম হতে পারে। একটাকে আমরা বলবো হচ্ছে ফরওয়ার্ড ফিড। এটাও আমাদের গত ক্লাসে হয়ে গেছে। আজকেও আবার বলছি। একটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড ফিড, আরেকটা হচ্ছে ব্যাকওয়ার্ড ফিড। তো ফরওয়ার্ড ফিড কাকে বলে? ফরওয়ার্ড ফিড হচ্ছে আ ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ফিডের জন্য আমাদেরকে একটু পিছনে আবার যেতে হবে সিকোয়েন্সের ক্ষেত্রে। সিকোয়েন্সের সময় আমরা ২ টা সিকোয়েন্স জানতাম। ১০ টা সিকোয়েন্সের মধ্যে আমি ২ টা সিকোয়েন্সকে একটু আবার বলবো। সেটা হচ্ছে নিপার্স ফরওয়ার্ড সিকোয়েন্স এবং নিপার্স ব্যাকওয়ার্ড সিকোয়েন্স। এই ২ টা সিকোয়েন্সের কথা আমি একটু বলব। তো নিপার্স ফরওয়ার্ড সিকোয়েন্সে কি হতো? নিপার্স ফরওয়ার্ড সিকোয়েন্সে হচ্ছে আ যখন টপ এবং বটম নিপার সামনের দিকে এগিয়ে যায়, ডিটাচিং রোলারের দিকে ফরওয়ার্ড ডিরেকশনে মুভ করে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে নিপার্স ফরওয়ার্ড। আর নিপার্স ব্যাকওয়ার্ড কোনটা? নিপার্স ব্যাকওয়ার্ড আমরা বলি যখন টপ এবং বটম নিপার হচ্ছে পিছনের দিকে চলে আসে। ডিটাচিং শেষ হয়ে যাওয়ার পরে টপ আর বটম নিপার যখন পিছনের দিকে চলে আসে তখন সেটাকে আমরা বলি নিপার্স ব্যাকওয়ার্ড। তো ফিড রোলার যদি ফিড রোলার যদি নিপাররা ফরওয়ার্ড পজিশনে যাওয়ার সময় ফিড দিয়ে দেয়, আমি আবারও বলি, নিপাররা যদি ফরওয়ার্ড পজিশনে যাচ্ছে এই সময় যদি ফিড রোলার ফিড দিয়ে দেয় তখন এই ফিডটাকে আমরা বলবো হচ্ছে ফরওয়ার্ড ফিড।
আর নিপাররা যদি ব্যাকওয়ার্ড পজিশনে আসার সময় ফিট রোলার ফিট দিয়ে দেয়, তখন তাকে আমরা বলবো ব্যাকওয়ার্ড ফিট। আমি আবারও বলছি, নিপাররা যদি ফরওয়ার্ড পজিশনে যাওয়ার সময় ফিট রোলার ফিট দেয়, তখন তাকে আমরা বলবো ফরওয়ার্ড ফিট। এবং নিপাররা যদি ব্যাকওয়ার্ড পজিশনে আসার সময় ফিট রোলার ফিট দেয়, তখন তাকে আমরা বলবো ব্যাকওয়ার্ড ফিট। তার মানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ফিড আসলে সিকোয়েন্সের সাথে সম্পর্কিত, যে ফিড রোলার কোন সিকোয়েন্সের সময় ফিড দিচ্ছে সেটার সাথে সম্পর্কিত। তাহলে আমরা জানলাম ফিড কাকে বলে, আমরা জানলাম ফিডের কয়টা টাইপ, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড, এবং কাকে ফরওয়ার্ড ফিড বলে কাকে ব্যাকওয়ার্ড ফিড বলে। আরেকটা টার্ম আমাদের জানা লাগবে নয়েল থিওরি যদি আমরা বুঝতে চাই। সেটা হচ্ছে, এটাও আমাদের গত ক্লাসে হয়ে গেছিল, সেটা হচ্ছে ডিটাচমেন্ট সেটিং বলতে আমরা কি বুঝি। তো ডিটাচমেন্ট সেটিং বলতে আমরা কি বুঝি, এটা হচ্ছে এই বাম দিকের ডায়াগ্রামটা একটু খেয়াল করো। ঠিক আছে, আমার বাম দিকে ডায়াগ্রামটা একটু যদি খেয়াল করো, এটা হচ্ছে টপ নিপার, নিচের এটা হচ্ছে বটম নিপার, গোল এই বৃত্তটা হচ্ছে ফিড রোলার, দুইটা বৃত্ত হচ্ছে ডিটাচিং রোলার। তো এই ডিটাচিং রোলারের সাথে নিপারের, ডিটাচিং রোলারের নিপ পয়েন্টের সাথে, নিপ পয়েন্ট বলতে যেই পয়েন্টে এসে ডিটাচিং রোলার দুটো একসাথে হয়ে যাচ্ছে, ডিটাচিং রোলারের নিপ পয়েন্টের সাথে নিপারের সর্বনিম্ন দূরত্ব, ডিটাচিং রোলারের নিপ পয়েন্টের সাথে নিপারের, অর্থাৎ টপ এবং বটম নিপারের, বা আরো ভালো করে বললে বটম নিপারের সর্বনিম্ন দূরত্বটাই হচ্ছে ডিটাচমেন্ট সেটিং। সর্বনিম্ন দূরত্ব শব্দটা কেন আমি উচ্চারণ করলাম, কারণ হচ্ছে নিশ্চয়ই তোমাদের মনে আছে যে নিপাররা কিন্তু তারা কোনো পজিশনে স্থির থাকে না। নিপাররা হচ্ছে কখনো ফরওয়ার্ড পজিশনে আসে, কখনো ব্যাকওয়ার্ড পজিশনে যায়। তো নিপাররা যেহেতু কখনো ফরওয়ার্ডে আসে কখনো ব্যাকওয়ার্ডে যায়, সেহেতু নিপারের পজিশন কখনোই ফিক্সড না। তো সেজন্যই আমরা বললাম যে ডিটাচিং রোলারের সাথে যখন নিপারের দূরত্ব সর্বনিম্ন থাকে, কখন সর্বনিম্ন থাকে, যখন নিপাররা সামনে আস্তে 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 মোস্ট ফরওয়ার্ড পজিশনে পৌঁছে যায়। নিপাররা যখন সামনে আস্তে আস্তে মোস্ট ফরওয়ার্ড পজিশনে পৌঁছে যায়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে, তখন সেই জায়গায় নিপারের সাথে ডিটাচিং রোলারের দূরত্বটা সর্বনিম্ন হয়। তো নিপারের সাথে ডিটাচিং রোলারের এই সর্বনিম্ন দূরত্বকেই আমরা বলবো হচ্ছে ডিটাচমেন্ট সেটিং। যদি এরকম হয় নিপারের সাথে ডিটাচিং রোলারের সর্বনিম্ন দূরত্ব 15 মিলিমিটার, তখন আমরা এটাকে বলতে পারি ডিটাচমেন্ট সেটিং হচ্ছে 15 মিলিমিটার। এই ডিটাচমেন্ট সেটিংকে ই দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, যে এখানে ই দিয়ে দেখানো হচ্ছে, একে ই দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা মোটামুটি থিওরি বোঝার জন্য যেই টার্মগুলি জানা থাকা প্রয়োজন এগুলি নিয়ে আগে আলোচনা করলাম। এখন আমরা মূল থিওরিতে চলে যাচ্ছি। মূল থিওরিতে যাওয়ার ক্ষেত্রে আমরা সবার প্রথম এই বাম দিকের ডায়াগ্রামটা দিয়েই আমরা শুরু করি। বাম দিকের ডায়াগ্রামটা দিয়ে আসলে এমন একটা সিকোয়েন্সের এমন একটা মুহূর্তকে বোঝানো হচ্ছে যে এটা হচ্ছে বাম দিকের ডায়াগ্রামটা দিয়ে ডিটাচিং সিকোয়েন্সের ঠিক আগের মুহূর্ত। ডিটাচিং সিকোয়েন্সের ঠিক আগের মুহূর্তটাকেই হচ্ছে এই বাম দিকের ছবিতে আঁকা হয়েছে। এবং আমরা এখন নয়েল থিওরির যে আমরা বলেছি এখানে আসলে আমরা ইকুয়েশন ডেভেলপ করব এবং তার অ্যাপ্লিকেশনটা কোথায় কম্বিং এর ক্ষেত্রে সেটা জানবো। তো এটা কিন্তু ব্যাকওয়ার্ড ফিট সিস্টেম এবং ফরওয়ার্ড ফিট সিস্টেম দুইটার জন্য ইকুয়েশন কিন্তু দুই ধরনের। আমরা সবার প্রথমে ব্যাকওয়ার্ড ফিডের জন্য নয়েল থিওরির যেই ইকুয়েশন আছে সেটা ডেভেলপ করার চেষ্টা করব। আবারও বলছি, আমরা সবার প্রথমে এই যে লেখা আছে নয়েল এলিমিনেশন উইথ ব্যাকওয়ার্ড ফিড, অর্থাৎ ব্যাকওয়ার্ড ফিডের জন্য আমরা নয়েল থিওরিটাকে আগে জানার চেষ্টা করব। ফরওয়ার্ড ফিডের জন্য থিওরিটা কিন্তু একটুখানি আলাদা। আমরা প্রথমে ব্যাকওয়ার্ড ফিড নিয়ে কথা বলছি। তো ব্যাকওয়ার্ড ফিড নিয়ে যদি কথা বলি, আমরা বললাম যে এখানে সবার আগে আমরা কথা বলছি হচ্ছে ডিটাচিং সিকোয়েন্সের ঠিক আগ মুহূর্তের একটা দৃশ্য আমরা কল্পনা করছি এখানে। তো ডিটাচিং সিকোয়েন্সে কি হয় আমি একটু মনে করে দিই। ডিটাচিং সিকোয়েন্সে হচ্ছে ডিটাচিং রোলাররা ফরওয়ার্ড ডিরেকশনে মুভ করে। ডিটাচিং রোলাররা ফরওয়ার্ড ডিরেকশনে মুভ করে। ডিটাচিং রোলাররা কিন্তু দুমুখ সাপ। তারা হচ্ছে যখন ওয়েব রিটার্নের প্রয়োজন হয় তখন ব্যাকওয়ার্ডস মুভমেন্ট দেয়। হ্যাঁ, যদি এই কথাগুলো অপরিচিত লাগে তার মানে হচ্ছে তুমি কম্বারের সিকোয়েন্স গুলা ভালো মতো তোমার মাথায় নাই। সেই লেকচারটা দেখে নিয়ে তারপরে হচ্ছে এই লেকচারটা শুরু করলেই বুঝতে পারবে। তো ডিটাচিং সিকোয়েন্সে যেটা হয় যে ডিটাচিং রোলার ফরওয়ার্ড হচ্ছে মুভমেন্ট দেয়। তো ডিটাচিং রোলার যদি ফরওয়ার্ড মুভমেন্ট দেয় তাহলে এখানে কি হবে? তাহলে কিন্তু এই ল্যাব যেটা ছিল এটা হচ্ছে ল্যাব। এই ল্যাবটা সামনের দিকে অর্থাৎ ডিটাচিং রোলারের মাঝখানে চলে যাবে। এবং ডিটাচিং রোলারের ফরওয়ার্ড মুভমেন্টের ফলে যেই ল্যাবটুকু ডিটাচিং রোলারের মাঝখানে চলে গেল, ডিটাচিং রোলার যেহেতু ২ জোড়া,
এই যে এখানে এটা একটা একজোড়া ডিটাচিং রোলার, এখানে একজোড়া ডিটাচিং রোলার। এই ২ জোড়া ডিটাচিং রোলারের মাঝখানে যে ল্যাপটুকু থাকবে, ২ টা ডিটাচিং রোলারের মাঝখানে হচ্ছে যে ল্যাপটুকু থাকবে, এই ল্যাপটুকু কিন্তু পুরোপুরি হচ্ছে নিরাপদ। এই ল্যাপটুকু কিন্তু পুরাপুরি হচ্ছে নিরাপদ। কেন নিরাপদ? কারণ হচ্ছে এই ল্যাপের মধ্যে যে ফাইবারগুলি থাকবে, এই ফাইবারগুলি কোনোভাবেই নয়েল হিসেবে রিমুভ আউট হবে না বা কমড আউট হবে না। নয়েল নিশ্চয়ই আমাদের মনে আছে শর্ট ফাইবার যেই ওয়েস্ট গুলিকে আমরা ফেলে দেই কম্বার থেকে, সোজা কথায় কম্বারের ওয়েস্ট। তো এখানে যেই ফাইবারগুলি চলে আসবে ডিটাচিং রোলারের মাঝখানে তারা কিন্তু পুরোপুরিভাবে কম্বিং সেগমেন্টের আওতা মুক্ত হয়ে যাবে। তারা কোনোভাবেই নয়েলের মধ্যে পড়বে না। নয়েল প্রসঙ্গটা আমরা এইজন্য বলছি বারবার কারণ হচ্ছে আমরা ওইটাই বের করতে চাই। যেহেতু নয়েল এক্সট্রাকশন থিওরি আমরা বের করতে চাই যে নয়েল পার্সেন্টেজ কত, এটার একটা ফর্মুলা ডিরাইভ করার চেষ্টা করা হচ্ছে। তো এখন ডিটাচিং সিকোয়েন্স থেকে তাহলে আমরা একটু দেখি, আমরা হচ্ছে আ একটা ফাইবারকে এখন আঁকি। ডিটাচিং সিকোয়েন্স এখনো শুরু হয়নি, মাত্রই শুরু হবে এমন একটা পর্যায়ের ছবি দেওয়া আছে। নিপাট থেকে আমরা একটা ফাইবার আঁকি। দেখো তো, এই একটা আমরা হচ্ছে ফাইবার আঁকলাম। যে ফাইবারটার দৈর্ঘ্য ই, এর সমান, ঠিক এর সমান। এবং এই ফাইবারের দৈর্ঘ্য যদি এর সমান হয় তাহলে কিন্তু ফাইবারটা হচ্ছে ডিটাচিং রোলারের নিপ পয়েন্ট পর্যন্ত পৌঁছে যাবে। ঠিক আছে? তো এখন যদি ডিটাচিং রোলার ঘুরতে শুরু করে, মাত্রই সে হচ্ছে মুভ করলো, ঘুরতে শুরু করে ডিটাচিং রোলার, তাহলে কিন্তু নিশ্চিন্তে এই ফাইবারটা ডিটাচিং রোলারের পাশে চলে যাবে। অর্থাৎ ওই নিরাপদ জায়গায় সে পৌঁছে যাবে। আমি আগেই কিছুক্ষণ আগে দেখে এসেছি যে ডিটাচিং রোলারের মাঝখানে যে ফাইবারগুলো এরা পুরোপুরিভাবে কম্বিং সেগমেন্টের আওতামুক্ত। তার মানে হচ্ছে ফাইবারের লেংথ যদি হয়, তাহলে ডিটাচিং রোলার ঘুরা শুরু করা মাত্রই এই ফাইবারটা পুরোপুরিভাবে নিরাপদ পর্যায়ে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ নয়েল হিসেবে সে কোনোভাবেই গণ্য হবে না। এখন ফাইবারের লেংথ যদি এর চাইতে কম হয় তাহলে কি হবে? আমি হচ্ছে একটা ফাইবার আঁকি। এরকম একটা ফাইবার আঁকলাম। এই ফাইবারটা যা আঁকলাম, এই ফাইবারটার দৈর্ঘ্য কিন্তু এর চাইতে অনেক কম। তো এখন যদি আমার ডিটাচিং শুরু হয়, ডিটাচিং রোলার যদি ফরওয়ার্ড মুভমেন্টে ঘুরতে শুরু করে, তাহলে কিন্তু এই ফাইবারটার জন্য সেটা খুবই বিপজ্জনক। কেন বিপজ্জনক হবে? এই ফাইবারটা হয়তো তখন ডিটাচিং রোলারের ফরওয়ার্ড মুভমেন্টের কারণে সামনের দিকে আগায় যাবে। হয়তোবা আমি ডট লাইন দিয়ে দেখাচ্ছি, ডট লাইন দিয়ে যেরকম। হয়তোবা সে এই পজিশনে চলে আসবে। কিন্তু দৈর্ঘ্য ছোট হওয়ার কারণে এই ফাইবারটা হয়তো ডিটাচিং রোলারের নিপ পয়েন্ট পর্যন্ত পৌঁছাবে না। ঠিক আছে? তো ফাইবারটা যখন এই ডটেড পজিশনে চলে আসবে তখন কিন্তু এই ফাইবারটা আরো বিপদে পড়ে গেল। কারণ কি? আগে তো তাও টপ আর বটম নিপারের গ্রিপিং এর মাঝখানে ছিল। এখন কিন্তু সে গ্রিপিং থেকে বের হয়ে এসে ডিটাচিং রোলার পর্যন্ত পৌঁছাতে তো পারলই না, সে বরঞ্চ এখন ভাসমান হয়ে গেল। এখন এই যে ফাইবারটা ভাসমান অবস্থায় চলে আসলো, সে কিন্তু এখন খুবই মানে বিপদের মধ্যে। কারণ কি? কারণ এরপরই যখন কম্বিং হবে তখনই কিন্তু এই শর্ট ফাইবারটা হচ্ছে তোমার নয়েল হিসেবে কমড আউট হয়ে যাবে এবং নয়েলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আমরা ২ ধরনের সিনারিও পেলাম। একটা হচ্ছে ফাইবারের লেংথ যদি ডিটাচিং সিকোয়েন্স এর সময় ফাইবারের লেংথ যদি হয়, তাহলেই কিন্তু সে নিরাপদ হয়ে যাচ্ছে। ডিটাচিং রোলার ঘুরলেই ফাইবারটা নিরাপদের জায়গায় চলে যাবে। যদি ফাইবারের লেংথ এর চাইতে ছোট হয়, তাহলে কিন্তু তার বিপদের সম্ভাবনা খুব বেশি। তাতে করে হবে কি? কেন বিপদ? কারণ হচ্ছে ওই ফাইবারটা টপ আর বটম নিপারের মাঝখান থেকে সরে গিয়ে টপ আর বটম নিপারের মাঝখান থেকে সরে গিয়ে সে ভাসমান ফাইবার হিসেবে তখন চলে আসবে এবং পরবর্তী কম্বিং এর সময় সে রিমুভ আউট হয়ে যাবে। কিন্তু যদি এরকম হয় যে ফাইবারের লেংথটা এর চাইতে বেশি, তাহলে কি হবে? তাহলে কিন্তু সে আরো বেশি নিরাপদ। অর্থাৎ তাকে নিয়ে তো আর কোনো চিন্তাই নাই। ঠিক আছে? তার মানে হচ্ছে আমরা এমন একটা লেংথ খুঁজে পেলাম ডিটাচিং সিকোয়েন্স থেকে, যেই লেংথের ব্যাপারে আমরা বলতে পারি যে ফাইবারের লেংথ যদি এর সমান হয় তাহলে সে ডিটাচিং সিকোয়েন্সের পরে নিরাপদ থাকবে। আর যদি ফাইবারের লেংথ এর চাইতে কম হয় তাহলে হচ্ছে সে কিন্তু বিপদে পড়ে যাবে এবং নয়েল হিসেবে সে গণ্য হবে। তাহলে নয়েল থেকে বাঁচতে চাইলে ফাইবারের লেংথ ন্যূনতম হওয়া লাগবে হচ্ছে এর সমান। এই জিনিসটা আমরা ডিটাচিং সিকোয়েন্স থেকে বুঝতে পারলাম। তো আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে একটা স্টেপল ডায়াগ্রাম আঁকবো। স্টেপল ডায়াগ্রাম আবার কি জিনিস? স্টেপল ডায়াগ্রাম হচ্ছে স্টেপল ডায়াগ্রাম হচ্ছে তোমার
এমন একটা ডায়াগ্রাম যেখানে আমরা ফাইবারকে তাদের লেংথ অনুযায়ী, স্টেপল ডায়াগ্রাম হচ্ছে এমন একটা ডায়াগ্রাম যেখানে আমরা স্টেপল ফাইবারগুলিকে তাদের লেংথ অনুযায়ী বসাতে পারি। যেখানে আমরা হচ্ছে ফাইবারগুলিকে তাদের লেংথ অনুযায়ী, স্টেপল ফাইবারকে তাদের লেংথ অনুযায়ী বসাতে পারি। তো সবচেয়ে লঙ্গার লেংথের ফাইবারটা হচ্ছে বাম দিকে বসবে, আর তারপরে ডান দিকে যত আসবো তত শর্টার লেংথের ফাইবারগুলি বসতে শুরু করবে, আমরা বসাবো আর কি। ওই ডায়াগ্রামটাকে আমরা বলবো হচ্ছে স্টেপল ডায়াগ্রাম। তো আমরা হচ্ছে একটা ত্রিভুজ আঁকলাম, এটা একটা স্টেপল ডায়াগ্রাম আঁকলাম, এখানে আমরা ফাইবারকে তাদের লেংথ অনুযায়ী বসাবো। তো মাত্রই আমরা যে লেংথটা পেলাম ডিটাচিং সিকোয়েন্স থেকে, যেটার নাম হচ্ছে ই, এই ই লেংথের ফাইবারটাকে আমরা হচ্ছে স্টেপল ডায়াগ্রামে একটু বসাই, যে কোনো এক জায়গায় বসালেই হলো। আমরা যেহেতু এটা লেংথ এক্সাক্ট জানি না যে ঠিক এটা কত মিলিমিটার, তাই আমরা আন্দাজ মতো একটা বসাই দিই। মনে করে যে এখান থেকে আমরা ধরলাম, ঠিক আছে, এটা মনে করো আমাদের ই। ই লেংথটা আমরা বসালাম, এবং ই লেংথ যে বসালাম স্টেপল ডায়াগ্রামের ক্ষেত্রে, স্টেপল ডায়াগ্রাম যেহেতু একটা ট্রায়াঙ্গুলার শেপ, আমরা এটা একটা নাম দিয়ে দিই, আমাদের বই অনুসারেই আমরা নাম দিচ্ছি এ, বি এবং হচ্ছে সি। স্টেপল ডায়াগ্রামে আমরা নাম দিলাম, এবং ওই যে ই লেংথ যেটা নিয়েছিলাম আমরা ডিটাচিং হচ্ছে সিকোয়েন্স থেকে, তো এখানে আমরা হচ্ছে এটার একটা নাম দিয়ে দিই স্টেপল ডায়াগ্রামে। তার কি নাম হবে? লেংথ হচ্ছে ই এর সমান, কিন্তু আমরা তার নাম দিলাম হচ্ছে এম এন। স্টেপল ডায়াগ্রামে আমরা তার নাম দিলাম হচ্ছে এম এন। অর্থাৎ এখন যখন স্টেপল ডায়াগ্রামে আমরা এম এন একটা লেংথ চিহ্নিত করে দিলাম, এখন কিন্তু আমরা বলতে পারি যে স্টেপল ডায়াগ্রাম অনুযায়ী যেই ফাইবারের লেংথ ন্যূনতম এম এন এর সমান, সেই ফাইবারটা বেঁচে যাবে, অর্থাৎ কমড আউট হওয়া থেকে, নয়েলে পরিণত হওয়া থেকে বেঁচে যাবে। আর স্টেপল ডায়াগ্রাম অনুযায়ী যে সমস্ত ফাইবারের লেংথ এম এন এর চাইতে ছোট, অর্থাৎ এই দিকে থাকবে, যে সমস্ত ফাইবারের লেংথ এম এন এর চাইতে ছোট ডান দিকে থাকবে, তারা নয়েল হিসেবে গণ্য হবে, তারা কমড আউট হয়ে যাবে। এই সিদ্ধান্তটা আমরা হচ্ছে ডিটাচিং সিকোয়েন্স থেকে নিলাম। আমার এই কথাটা কি বোঝা গেল? এবার একটু তোমরা রেসপন্স করো তো, আমার এই কথাটা কি বোঝা গেছে কিনা, এইটুকুর মধ্যে কোনো প্রশ্ন থাকলে করো, একটু জানাও আমাকে যে হচ্ছে বোঝা গেল কিনা। বিশেষ করে যারা বুঝো নাই তারা হচ্ছে অবশ্যই আমাকে জানাও। বোঝা গিয়েছে কি? একটু রেসপন্স করো। Yes, sir. আচ্ছা, ঠিক আছে। যদি কেউ না বুঝো তাহলে অবশ্যই আমাকে জানাবে, কারণ হচ্ছে আমরা ধীরে ধীরে একটু ভিতরে যাব। তো সিকোয়েন্স বাই সিকোয়েন্স আমাদের হচ্ছে জানা দরকার, ঠিক আছে? যদি কেউ না বুঝো তাহলে অবশ্যই জানাবে। আচ্ছা, তো ডিটাচিং সিকোয়েন্স অনুযায়ী আমি হচ্ছে এই ই এর আমরা স্টেপল ডায়াগ্রামে ওই লেংথটাকে বসায় দিয়ে আসলাম যে এম এন। এম এন এর চাইতে যাদের লেংথ ছোট তারা বাদ পড়বে নয়েল, আর যারা বড় তারা হচ্ছে টিকে যাবে, বাদ পড়বে না। এখন ডিটাচিং যখন হয়ে গেল, ডিটাচিং এর পরবর্তী ধাপ আসলে কি হয়? তো ডিটাচিং এর পরবর্তী ধাপেই যেটা হয় তোমাদের যদি মনে থাকে, ডিটাচিং এর পরই হচ্ছে নিপাররা ব্যাকওয়ার্ড পজিশনে আসতে শুরু করে। যেমন এই যে হচ্ছে আমি তোমাদেরকে দেখাই, এই হচ্ছে ডিটাচিং হয়ে গেছে মনে করো। ডিটাচিং শেষ হয়ে যাওয়ার পরপরই নিপাররা পিছনের দিকে আসতে শুরু করবে। পিছনের দিকে যখন নিপাররা আসতে শুরু করে, তখন কিন্তু নিপারটা অবশ্যই ছিঁড়ে যাবে। কেন? কারণ পিসিং হওয়ার ফলে নিপাররা একসাথে হয়ে গেছিল। এখন ল্যাপটা যেহেতু ডিটাচিং রোলার দিয়ে এখানে ধরে রাখা, এই অবস্থায় নিপাররা যখন পিছনের দিকে আসতে শুরু করবে, ল্যাপটা কিন্তু ডিটাচিং রোলার বরাবর ছিঁড়ে যাবে। এই ছিঁড়ে গেছে, কিন্তু এই যে এখানে ছিঁড়ে গেছে, এই জায়গায় আলাদা হয়ে গেছে, সেটা বোঝা যাচ্ছে। এবং ডিটাচিং রোলারের পরেই, ডিটাচিং এর পরপরই নিপাররা কিন্তু এই যে ব্যাকওয়ার্ড পজিশনে চলে আসে, নিশ্চয়ই খেয়াল করে দেখছো, ঠিক আছে? এরা কিন্তু এই যে ব্যাকওয়ার্ড পজিশন আসতে শুরু করে, ছিঁড়ে গেল এবং হচ্ছে নিপাররা ব্যাকওয়ার্ড পজিশনে আসা শুরু করলো। তাহলে এই যে আমরা এখানে ডিটাচিং এর সময় হচ্ছে দেখতে পাচ্ছি, ডিটাচিং এর সময় দেখো নিপারের মুখে হচ্ছে যতটুকু ল্যাপ ছিল, তো
ডিটাচিং শেষ হয়ে যাওয়া মাত্রই নিপাররা যখন পিছনের দিকে আসতে শুরু করবে তখন কিন্তু ল্যাপটা ছিঁড়ে যাবে। ভিডিওতে আমরা যেরকম দেখলাম এবং ল্যাপ ছিঁড়বে কোত্থেকে? ল্যাপ ছিঁড়ে যাবে হচ্ছে এই যে ২ টা ডিটাচিং রোলারের মধ্যবর্তী নিপ পয়েন্ট, এই নিপ পয়েন্ট থেকে হচ্ছে ল্যাপটা ছিঁড়ে যাবে। তাহলে এখন তোমাদের কাছে আমি এই প্রশ্নটা করব, তোমরা হচ্ছে জবাব দিবা। সেটা হচ্ছে নিপাররা যখন ডিটাচিং এর শেষ হওয়ার সাথে, সাথে নিপাররা যখন ব্যাকওয়ার্ড মুভমেন্ট দিতে শুরু করে, নিপাররা যখন ব্যাকওয়ার্ড মুভমেন্ট দিতে শুরু করে, তখন নিপারের মুখে যতটুকু ল্যাপ থাকবে সেই ল্যাপের দৈর্ঘ্য কত হবে? আমি প্রশ্নটা আবারও করি। নিপাররা যখন ডিটাচিং শেষে ব্যাকওয়ার্ড মুভমেন্ট দিতে আরম্ভ করবে এবং মুভমেন্টের কারণে যখন ডিটাচিং রোলারের মাঝখান থেকে যখন ল্যাপটা ছিঁড়ে যাবে, তখন নিপারের মুখে কতটুকু লেংথের ল্যাপ থাকবে? আচ্ছা, একজন চ্যাট বক্সে লিখেছো, বাকিরা একটু মুখে বলার চেষ্টা করো তো ২-১ জন। কেউ বলতে পারো কিনা? যে নিপারের মুখে কতটুকু লেংথের ম্যাটেরিয়াল থাকবে? এই সবাই কি ঘুমায় পড়ছে নাকি? না না স্যার। আচ্ছা, তো কতটুকু লেংথের ম্যাটেরিয়াল থাকবে? বলতে পারবা? বি এর সমান। কার সমান? বি। না, বি তো মোটেও না। বি তো হচ্ছে ল্যাপ বোঝানো হচ্ছে বি কে। স্যার ই এর সমান। জি, ই এর সমান। ই এর সমান। হ্যাঁ, ই এর সমান। ঠিক আছে। তুমি এই ক্ষেত্রে আমার রেসপন্স লাগবে, কারণ হচ্ছে আমরা একটা ধাপ বুঝে তারপরে সামনের দিকে আগাবো। এজন্য একটু আজকে রেসপন্স করা লাগবে যে স্যার বুঝেছি কিংবা বুঝি নাই। সহজ। নয়তো শেষ বেলায় গিয়ে তুমি যদি না বুঝো তাহলে কিন্তু আমি খুবই বিপদে পড়বো। তো ই এর সমান, হ্যাঁ। তার মানে নিপাররা যখন পিছনের দিকে আসতে শুরু করবে, তখন যেহেতু ল্যাপটা এখান থেকে ছিঁড়ে যাচ্ছে, সেই ল্যাপের দৈর্ঘ্য হবে এই যে ই এর সমান। ঠিক আছে? তার মানে নিপাররা পিছনের দিকে যাত্রা যখন শুরু করে, ব্যাকওয়ার্ড পজিশনে আসতে থাকে, তখন তার মুখে ই লেংথের ল্যাপ থাকে। এটা আমরা বুঝে নিলাম। তো পিছনের দিকে যখন আসতে শুরু করে, নিপাররা যখন ব্যাকওয়ার্ড পজিশনে আসতে শুরু করে, যেহেতু আমি শুরুতেই বলেছি আমরা ব্যাকওয়ার্ড ফিডের সিস্টেমের জন্য নয়েল থিওরিটা ডেভেলপ করার চেষ্টা করছি ব্যাকওয়ার্ড ফিডের জন্য। ব্যাকওয়ার্ড ফিড মানে কি? ব্যাকওয়ার্ড ফিড মানে হচ্ছে নিপাররা যখনই ব্যাকওয়ার্ড পজিশনে আসতে শুরু করে, আসে, তখনই হচ্ছে একই সাথে ফিড হয়ে যায়। আচ্ছা, তো হচ্ছে তার মানে নিপাররা যখন ব্যাকওয়ার্ড পজিশনের শুরুতেই তার মুখে ছিল কিন্তু ই। এখন যখন সে পিছনের দিকে আসা শুরু করলো, আসছে, 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 এই ব্যাকওয়ার্ড পজিশনে আসতে, আসতেই কিন্তু ফিড রোলার ফিড দিয়ে দিবে। যেহেতু আমি বলেছি নয়েল এলিমিনেশন উইথ ব্যাকওয়ার্ড ফিড, আমরা ব্যাকওয়ার্ড ফিডের জন্য কথা বলছি। তার মানে হচ্ছে নিপাররা যখনই ব্যাকওয়ার্ড পজিশনে আসতে শুরু করবে বা আসবে, শুরুতে তো তার মুখে ছিল ই, কিন্তু একটুখানি আসার পরই ফিড রোলার হচ্ছে ফিড দিয়ে দিবে এস পরিমাণ। আমরা ধরে নিচ্ছি যে ফিড রোলার এস পরিমাণ ফিড দেয়। তাহলে শুরুতেই নিপারের মুখে ছিল ই। এটা আরেকটা প্রশ্ন তোমাদের জন্য। উত্তর দাও। শুরুতেই নিপারের মুখে ছিল হচ্ছে ই যখন ছিঁড়ে গেল ল্যাপটা, এবং আস্তে আস্তে যেহেতু ব্যাকওয়ার্ড ফিড, আস্তে আস্তে ফিড রোলার আরো এস পরিমাণ ফিড দিয়ে দিল। শুরুতেই ছিল ই, নতুন করে হচ্ছে ফিড রোলার ফিড দিয়ে দিল হচ্ছে এস। তাহলে এখন নিপারের মুখে কতটুকু লেংথের ম্যাটেরিয়াল আছে? একটু উত্তর দাও তো। নিপারের মুখে কতটুকু লেংথের ম্যাটেরিয়াল আছে? স্যার ই এর হাফ। আচ্ছা, হ্যাঁ, একজন উত্তর দিয়েছে ই প্লাস এস, এটাই হচ্ছে সঠিক উত্তর। না, এস বাই টু না, ওকে একটা কি দেখে দেখে কোত্থেকে জানি কি বলছে, এস বাই টু না, না, এস বাই টু না। আমি তোমাকে আবার বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে নিপাররা যখন পিছনে আসতে শুরু করে, ডিটাচিং রোলারের এখান থেকে তো হচ্ছে ছিঁড়ে গেল, তো তার মুখে ই ছিল। যেহেতু ব্যাকওয়ার্ড ফিড, যেহেতু ব্যাকওয়ার্ড ফিড, তো ব্যাকওয়ার্ড ফিড হওয়ার কারণে নিপাররা যখন পিছনে আসতে শুরু করবে, তখন ফিড রোলার ল্যাপটাকে আরো এস পরিমাণ সামনে এগিয়ে দিল। তাহলে আগেই মুখে ছিল ই, নতুন করে ফিড রোলার হচ্ছে এস পরিমাণ ফিড দিয়ে দিল।
তো আগে ছিল ই, নতুন করে যোগ হলো এস। তার মানে ফিড হওয়ার পরে নিপারের মুখে থাকা লেংথের ম্যাটেরিয়াল হচ্ছে, ল্যাপের লেংথ হচ্ছে ই প্লাস এস। এই কথাটা বুঝলে কিনা? যদি কেউ না বুঝে তাহলে একটু আমাকে জানাও। স্যার এস কোথায় চিত্রতে? এস বইতে এখন দেখার দরকার নেই, আমি তো তোমার এখনো বইয়ে এস দেখাই নাই, আমার মুখে আছে। স্যার এসটা কি স্যার ফিট দিচ্ছে সেই এসটা? জি জি জি, এস পরিমাণ ম্যাটেরিয়াল ফিড দেয়া হলো। এই কথাটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো এখন তার মানে ডিটাচিং রোলার পিছনে আসছে, এটা একটু কল্পনা করো, কিংবা আমি একটু ভিডিওতে দেখাই। তার মানে ডিটাচিং রোলার পিছনে আসছে, তার মুখে প্রথমে ছিল ই, যেহেতু ব্যাকওয়ার্ড ফিড, তার মানে ব্যাকওয়ার্ড পজিশনে আসার সময়ই ফিড রোলার কিছু পরিমাণ ফিড দিয়ে দিবে। এস পরিমাণ আমরা ধরলাম হচ্ছে ফিড দিয়ে দেওয়া হলো, তাহলে প্রথমে মুখে ছিল ই, নতুন করে ফিড দেওয়া হলো হচ্ছে এস। তাহলে এখন নিপারের মুখে কিন্তু ম্যাটেরিয়াল আছে ই প্লাস এস। এখন নিপাররা ব্যাকওয়ার্ড পজিশনে আসতে আসতে আসলে কোথায় আসে দেখো তো। নিপাররা ব্যাকওয়ার্ডে আসতে আসতে কার কাছে আসে? এই যে আমি চালু করি, এই যে ব্যাকওয়ার্ডে আসছে আসছে আসছে, আস্তে আস্তে তারা চলে আসে হচ্ছে কম্বিং সেগমেন্টের কাছে। ঠিক আছে, ব্যাকওয়ার্ডে আসতে আসতে তারা চলে আসে কম্বিং সেগমেন্টের কাছে। তার মানে নিপাররা ব্যাকওয়ার্ডে আসা শুরু করলো। তাহলে আমি আবার কথাটাকে রিপিট করি, নিপাররা ব্যাকওয়ার্ডের দিকে আসতে শুরু করে, ম্যাটেরিয়ালটা ছিঁড়ে যায়, ল্যাপটা ছিঁড়ে যায় ডিটাচিং রোলারের এখান থেকে। তার মানে ওর মুখে থাকা ম্যাটেরিয়ালের হচ্ছে পরিমাণ ই। পিছনের দিকে যখনই সে আসতে থাকে তখন যেহেতু ব্যাকওয়ার্ড ফিট, ফিড রোলার এস পরিমাণ ফিট দিয়ে দেয়। তাহলে আগে মুখে ছিল ই, নতুন করে মুখে চলে আসলো এস, তাহলে টোটাল নিপারের মুখে আছে ই প্লাস এস। তো ব্যাকওয়ার্ডে আসতে আসতে কার কাছে যায়? কম্বিং সেগমেন্টের কাছে সে চলে যায়। তার মানে হলো নিপাররা যখন মোস্ট ব্যাকওয়ার্ড পজিশনে গিয়ে কম্বিং সেগমেন্টের কাছে যায়, অর্থাৎ ল্যাপটা যখন কম্বিং সেগমেন্টের কাছে পৌঁছায়, তখন নিপারের মুখে ম্যাটেরিয়াল থাকে হচ্ছে ই প্লাস এস। এটাই আমরা এখানে দেখিয়েছি যে এই যে কিছুই বুঝি নাই স্যার। হ্যাঁ, কোত্থেকে বুঝো না এটা একটু আমাকে বলতে হবে। স্যার এসটা কোথায় থেকে আসছে মানে? ফিড রোলার ফিড দিবে। তুমি কি কম্বিং সিকোয়েন্সের সময় ছিলে ক্লাসে? কম্বিং সিকোয়েন্সটা কি তোমার মনে স্যার আছে? ছিলাম স্যার, হ্যাঁ, ওখানে যে একটা পুরোপুরি ফিড, তো মনে। হ্যাঁ ফিড সিকোয়েন্স যে ছিল সেটা কি তোমার মনে আছে? ফিড রোলার যে ফিড দেয়, জি স্যার। হ্যাঁ ফিড রোলার কতটুকু পরিমাণ ফিড দেয় মনে আছে কি? 4.3 থেকে 6.7 মিলিমিটার, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তো আমি এখানে হচ্ছে ওই ফিড রোলার যে 4 থেকে 6.7 মিলিমিটার ফিড দেয় ওইটাকে আমি বলেছি হচ্ছে এস, যে ফিড রোলার এস পরিমাণ ম্যাটেরিয়ালকে ফিড দিবে। এখন নিপারের মুখে যে পিছনে যখন আসতে শুরু করে তার মুখে থাকা ল্যাপের লেন্থ যে ই হয়, সেটা কি আমি তোমাকে বুঝাতে পারছি নাকি এটা বোঝো নাই? জি স্যার, ই ই ই হয় এটা বুঝতে পারছি স্যার হ্যাঁ আমি। হ্যাঁ, তাহলে তুমি এস টুকু বুঝো নাই, এই তো? জি স্যার। আচ্ছা, এস হচ্ছে কোত্থেকে? আমি বললাম যখনই সে ফিড রোলার পিছন দিকে, সরি যখনই নিপাররা ব্যাকওয়ার্ডে আসতে শুরু করবে, যেহেতু ব্যাকওয়ার্ড ফিড নিয়ে আমরা কথা বলছি, তাহলে পিছনের দিকে যখন আসতে শুরু করে তখন ফিড রোলার ঘুরবে, ঘুরে এস পরিমাণ ম্যাটেরিয়ালকে ফিড দিবে, অর্থাৎ নতুন করে ল্যাপটা আরো এস মিলিমিটার পরিমাণ সামনে এগিয়ে যাবে। এই ফিড রোলারটা তখন ক্লকওয়াইজ ঘুরে ল্যাপটাকে এস পরিমাণ সামনে এগিয়ে দিবে। তাহলে আগে থেকেই যখন ছিঁড়ে গেল তখনই মুখে এইটুকু ল্যাপের লেংথ ছিল ই, নতুন করে ফিড রোলার এস পরিমাণ এগিয়ে দিল, তাহলে নিপারের মুখে এখন কতটুকু ল্যাপ জমা হবে? ই প্লাস এস। তুমি কি বুঝতে জি পেরেছো স্যার, নাকি বুঝতে মুখস্থ পারছি বলে স্যার। দিছো? বুঝতে পারছো? না স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে, ই প্লাস এস। জি স্যার। এখন ই প্লাস এস লেংথ নিয়ে নিপাররা কোন দিকে আসবে? পিছনের দিকে আসবে। আর মোস্ট ব্যাকওয়ার্ড পজিশনে এসে নিপারের কি হয়? নিপাররা হচ্ছে কম্বিং সেগমেন্টের আওতায় চলে আসে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, নিপাররা মোস্ট ব্যাকওয়ার্ড পজিশনে যখন আসবে তখন তার মুখে থাকা ম্যাটেরিয়ালের লেংথ হবে ই প্লাস এস। কেন ই প্লাস এস? কারণ হচ্ছে ই হচ্ছে ওই যে শুরুতেই ই ছিল, আর যেহেতু ব্যাকওয়ার্ড ফিড, ব্যাকওয়ার্ডে আসতে আসতে ফিড রোলার আরো এস পরিমাণ ম্যাটেরিয়াল ফিড দিয়ে দিয়েছে। তাহলে টোটাল লেংথ হবে কম্বিং সেগমেন্টের কাছে যখন আসলো তখন টোটাল লেংথ নিপারের মুখে থাকা ফাইবার ফ্রিঞ্জের লেংথ হবে ই প্লাস এস। এই লাইনটা এবার বোঝা গেছে?
হুম আচ্ছা, ওকে তো স্যার হ্যাঁ, এইটুকু যদি কেউ না বুঝে স্যার থাকো তাহলে একটু আমাকে বলো। হ্যাঁ, চ্যাট বক্সেও জানাতে পারো, চ্যাট বক্সে জানাতে পারো বা এটা জরুরি। আচ্ছা, যেহেতু চ্যাট বক্সে আমি কিছু পাচ্ছি না বা কেউ বলেনি, আমি ধরে নিচ্ছি বুঝছো। এখন আমি হচ্ছে একটা ফাইবার আঁকি, দেখো। এখন আমি হচ্ছে একটা ফাইবার আঁকি। মনে করো এই একটা ফাইবার আঁকলাম। এবার আমাকে বলো তো, এই ফাইবারটা যেটা আঁকলাম, কম্বিং যখন হবে তখন কি এই ফাইবারটা নয়েল হিসেবে চলে যাবে নাকি থেকে যাবে? থাকবে না চলে যাবে বলো তো? মানে সে কি কমড আউট হবে নাকি থেকে যাবে? থাকবে স্যার। থাকবে? মানে কমড আউট হয়ে যাবে নাকি হচ্ছে নয় বা থেকে যাবে? থেকে যাওয়া মানে বেঁচে যাওয়া, বাদ পড়ে যাওয়া মানে কমড আউট হয়ে যাওয়া। বেঁচে যাবে নাকি বাদ পড়ে যাবে বলো তো, এটা বলো। হ্যাঁ, একজন বলেছে চলে যাবে। হ্যাঁ, ঠিক আছে, চলে যাবে বলতে পারো। আচ্ছা, এই ফাইবারটা কি টপ আর বটম নিপারের গ্রিপিং এর মধ্যে আছে? না নাই। স্যার। হ্যাঁ, তাহলে কম্বিং সেগমেন্ট যখন আঁচড়াবে এই ফাইবারটা কি ল্যাপের সাথে থাকতে পারবে নাকি তাকে নয়েল হিসেবে সরিয়ে দেওয়া হবে? নয়েল হিসেবে সরিয়ে দেওয়া হবে। জি, নয়েল হিসেবে সরিয়ে দেওয়া হবে, অর্থাৎ এই ফাইবারটা কিন্তু নয়েল হিসেবে সে চলে যাবে। আচ্ছা, এখন আমি আরেকটা ফাইবার আঁকি। মনে করো এরকম। এইটাও কিন্তু নয়েল হিসেবে চলে যাবে, কারণ সে টপ আর বটম নিপারের গ্রিপিং এর মধ্যে যেতে পারছে না। তার মানে আমরা বুঝলাম কম্বিং সিকোয়েন্সে এসে যদি ফাইবারকে টিকে থাকতে হয় তাহলে তার ন্যূনতম দৈর্ঘ্য লাগবে হচ্ছে ই প্লাস এস। ই প্লাস এস এর চাইতে যদি ছোট হয় তাহলে সে কিন্তু নয়েল হিসেবে বাদ পড়ে যাবে। ন্যূনতম ই প্লাস এস থাকলেই সে টিকে যাবে। আর যদি ই প্লাস এস এর চাইতে বড় হয় তাহলে তো কোনো কথাই নেই, সে আরো খুব ভালোভাবেই নিরাপদে থাকবে। অর্থাৎ কম্বিং সিকোয়েন্স থেকে আমরা যে তথ্য পেলাম সেটা হচ্ছে কোন একটা ফাইবার যদি নয়েলের হাত থেকে বাঁচতে চায়, নয়েল হওয়া থেকে বাঁচতে চায়, তার ন্যূনতম দৈর্ঘ্য দরকার হচ্ছে ই প্লাস এস। এই কথাটা কি বোঝা গেল? যে কম্বিং এর হাত থেকে সে যদি বাঁচতে চায় তাহলে তার হচ্ছে ন্যূনতম দৈর্ঘ্য লাগবে হচ্ছে ই প্লাস এস। এই কথাটা কি বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে, আমাকে একটু রেসপন্স করা লাগবে কারণ এটা একটু হচ্ছে বড় টপিক, তাই আমাকে মানে তোমরা বুঝেছো এটা জানার পরে আমাকে আগাতে হবে। তো এখন ওকে আমি স্যার। স্টেপল ডায়াগ্রামে আমি চলে গেলাম। স্টেপল ডায়াগ্রামে হচ্ছে আমরা প্রথমে এঁকেছিলাম এই যে এম এন, এই লেংথটা যেটা ছিল ই এর সমান, এবং এই যে ডিসিশনটা আমরা পাইছিলাম হচ্ছে ডিটাচিং সেটিং থেকে। হ্যাঁ, এখন জি আমরা স্যার। কিন্তু আবার একটা নতুন ডিসিশন পেলাম। নতুন ডিসিশন পেলাম কম্বিং সিকোয়েন্স থেকে, সেটা হচ্ছে টিকে থাকতে হলে দৈর্ঘ্য লাগবে ন্যূনতম ই প্লাস এস। এটাকে আমরা আঁকি। ই যেহেতু এই বরাবর এম এন বরাবর, ই প্লাস এস তো বেশি, সে অবশ্যই বাম দিকে যাবে। যেহেতু আমরা বলেছি জি স্যার। স্টেপল ডায়াগ্রামে হচ্ছে আমরা বড় ফাইবারটা বাম দিকে, ছোট ফাইবারটা ডান দিকে, তো আমরা ই প্লাস এস টা আঁকি। মনে করো এখান থেকে ই প্লাস এস আঁকি, যে কোনো একটা জায়গায় থাকলেই চলবে, যেহেতু আমরা লেন্থটা ফিক্সড জানি না কত। এই হচ্ছে নতুন করে আমরা আঁকলাম। এটার নাম হচ্ছে ই প্লাস এস। জি, এটার নাম হচ্ছে ই প্লাস এস। আর বইতে ডায়াগ্রামে আমরা এটার নাম দিব হচ্ছে, লেংথ তো ই প্লাস এস, ডায়াগ্রামে আমরা নাম দিব হচ্ছে কিউ আর। বইটা মনে হয় এরকমই আছে, আমি বই অনুযায়ী দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, ই গেল, ই প্লাস এস গেল। এখন দেখো আমরা কিন্তু দুইটা দৈর্ঘ্য পেয়েছি। কম্বিং সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে ফাইবারের লেংথ যদি ই প্লাস এস হয় ন্যূনতম, তাহলে সে টিকে যাবে। আর যদি ফাইবারের লেংথ ই প্লাস এস এর চাইতে ছোট হয়, তার মানে এই ডান দিকে ই প্লাস এস এর চাইতে যদি ছোট হয় সবাই নয়েল, কেবলমাত্র ই প্লাস এস বা তার চাইতে বড় হলেই সে টিকে যাবে। এইটা আমরা হচ্ছে ডিসিশন পেলাম কম্বিং সিকোয়েন্স থেকে। দুইটা ডিসিশন কিন্তু তারা হচ্ছে পরস্পর বিরোধী সিদ্ধান্ত, তাই না? কারণ হচ্ছে একটা লেংথ আমরা পেলাম এম এন, ডিটাচিং রোলার বলছে এম এন এর চাইতে বড় হলে সে টিকে যাবে, এম এন এর চাইতে ছোট হলেই নয়েল। আর কম্বিং সিকোয়েন্স বলছে কিউ আর এর চাইতে ছোট হলে সে নয়েল। এখানে তিন ধরনের পরিস্থিতি তৈরি হলো। একটা হলো এম এন বি, এই ট্রায়াঙ্গেলের মধ্যে যে সমস্ত ফাইবারের লেংথ, তাদের কি হালত হবে বলতো, তাদের কি অবস্থা হবে?
কে বলতে পারবা যে সমস্ত ফাইবারের লেন্থ এম এন বি এর মধ্যে থাকবে তাদের কি অবস্থা হবে? তারা কি টিকে যাবে নাকি হচ্ছে বাদ পড়বে? বাদ পড়ে যাবে স্যার। হ্যাঁ, তারা কিন্তু স্যার অবশ্যই বাদ পড়ে যাবে স্যার। হ্যাঁ, তারা কিন্তু অবশ্যই হচ্ছে বাদ পড়বে। তারা অবশ্যই নয়েল হিসেবে বাদ পড়বে, যে কোনো ডিসিশনই হোক না কেন। যে কোনো ডিসিশনই হোক না কেন। আমরা যদি ডিটাচিং সিকোয়েন্স ধরি তাহলেও এমএনবি বাদ পড়ে যায়। আমরা যদি কম্বিং সিকোয়েন্সকে ধরি তাহলেও কিন্তু এমএনবি এর ফাইবারগুলা বাদ পড়ে যায়। আর আরেকটা আমি তোমাকে জায়গা দেখাই, এটা একটা ট্রাপিজিয়াম এ কিউ আর সি। এ কিউ আর সি এইটুকুর মধ্যে যে সমস্ত ফাইবারগুলি থাকবে। আচ্ছা, আমি একটু আজানের বিরতি নিচ্ছি। তোমরা চিন্তা করো এ কিউ আর সি কি হবে? তাহলে আমরা এম এন বি এইটুকু নিয়েও নিশ্চিন্ত যে এরা বাদ পড়বেই। এ কিউ আর সি এটুকু নিয়েও নিশ্চিন্ত এরা টিকে যাবেই। তো কনফিউশন হচ্ছে কিউ এম এন আর এইটুকু নিয়ে। ডিটাচিং সিকোয়েন্স বলছে তারা টিকে যাবে, আর কম্বিং সিকোয়েন্স বলছে তারা বাদ পড়ে যাবে। এই জায়গায় সে চার্লস জেকব যেটা করলেন, তিনি হচ্ছে একটা অ্যাভারেজ ই এবং ই প্লাস এস এর একটা হচ্ছে অ্যাভারেজ তিনি বেছে নিলেন। সেটা কিরকম? সেটা হচ্ছে আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো আমি এখন এই যে এন পয়েন্ট থেকে এম কিউ এর সমান্তরাল একটা রেখা আঁকবো। এম কিউ এর সমান্তরাল একটা রেখা আঁকবো এম এন থেকে। এই এম কিউ এর সমান্তরাল রেখা আঁকলাম। এটাকে কোনো নাম দিচ্ছি না, কারণ এটা আমাদের বইতে ডায়াগ্রামে নাই, তো বোঝানোর জন্য আমি বলছি আর কি। নাম এটা আমি নাম দিলাম না, কার্সার রেখে দিলাম এখানে। তাহলে অবশ্যই খেয়াল করে দেখো যে এম এন থেকে এই যে কিউ থেকে কার্সার পর্যন্ত যে দূরত্বটা, কিউ থেকে কার্সার পর্যন্ত যে দূরত্বটা, এইটুকুর দৈর্ঘ্য কিন্তু ই, তাই না? যেহেতু এটা হচ্ছে এম এন এর সমান। এটা কি বোঝা গেছে? কিউ থেকে কার্সার পয়েন্ট দৈর্ঘ্য কিন্তু হচ্ছে ই। আমার এই কথাটা কি বোঝা গেল? জি স্যার। Yes, sir. আচ্ছা, হ্যাঁ। তাহলে কার্সার থেকে আর ওইটুকু দৈর্ঘ্যকে আমি কি বলতে পারি বলতো? পুরোটা হচ্ছে ই প্লাস এস, আর কিউ থেকে কার্সার এইটুক হচ্ছে ই। তাহলে কার্সার থেকে আর এইটুক কত হবে? জি, এইটুক হচ্ছে এস হবে। হ্যাঁ, তাহলে কার্সার থেকে আর এইটুকু হচ্ছে এস হবে। চার্লস জেকব যেটা করলেন, এখানে হচ্ছে এস কে দুই ভাগে ভাগ করে ফেললেন। এস কে দুই ভাগে ভাগ করে ফেললে হবে হচ্ছে এস বাই টু। তার মানে এইটুকু হচ্ছে মনে করো এস বাই টু। যেহেতু এই পয়েন্ট থেকে নতুন পয়েন্ট থেকে আর পর্যন্ত যদি এস হয়, মাঝামাঝি হবে কত? এস বাই টু। এই মাঝামাঝি দৈর্ঘ্যটা হচ্ছে আমি যেখানে আসলে মিলে যায় আর কি, ওইখান থেকে আঁকবো। আমি আন্দাজ এস বাই টু এইটুক আঁকলাম, আর নিচে নেমে গেলে ওটাকে তো আমরা ই হিসেবে পাবোই। ঠিক আছে? তাহলে নতুন আমি যে রেখাটা আঁকলাম, এই রেখাটা হচ্ছে ই এবং ই প্লাস এস এর অ্যাভারেজ, এবং সেই দৈর্ঘ্যটাকে সেটা হবে হচ্ছে ই প্লাস এস বাই টু। এটা আমাদের স্যার। ঠিক আছে, বোঝা গেল কি ই প্লাস এস বাই টু কিভাবে পেলাম? এবং আমরা হচ্ছে নামও দিয়ে দিই কিছু, ও আর এটা হচ্ছে পি। এটার ট্রায়াঙ্গেলে আমরা নাম দিয়ে দিলাম হচ্ছে ওপি।
তো তার মানে এই ওপিটা হচ্ছে, তো এই এভারেজটা আসলে নেয়ার কারণ কি, এটা একটু ব্যাখ্যা করে বলি। যেহেতু আমরা কিউ এম এন আর এইটুকু লেংথের মধ্যকার ফাইবার নিয়ে আমরা কনফিউশনে ছিলাম যে এরা কি থাকবে নাকি বাদ পড়বে। তো চার্লস জেগফ এটার মাঝামাঝি ই এবং ই প্লাস এস এর মাঝামাঝি একটা দৈর্ঘ্য তিনি বেছে দিলেন, একটা অ্যাভারেজ লেংথ ই প্লাস এস বাই 2, এবং তিনি এখান থেকে এই একটা সিদ্ধান্ত উপনীত হলেন যে যেহেতু ওপিটা হচ্ছে ই এবং ই প্লাস এস এর মাঝামাঝি, তার মানে ওপির বাম দিকে যারা তারা হচ্ছে লঙ্গার ফাইবার, আর ওপি এর ডান দিকে যারা তারা হচ্ছে শর্টার ফাইবার। তো এখান থেকে আমাদের একটা ডিসিশনে আসা কিন্তু সহজ, সেটা হচ্ছে ওপি এর বাম দিকে যেহেতু লঙ্গার হাফ, তার মানে যদি টিকে থাকার প্রশ্ন হয় তাহলে কিন্তু লঙ্গার হাফেরই টিকে যাওয়ার সম্ভাবনা বেশি। আর যদি বাদ পড়ে যাওয়ার প্রশ্ন হয়, অর্থাৎ নয়েলের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার প্রশ্ন হয়, তাহলে কিন্তু ওপি এর ডান দিকে যারা তারাই হচ্ছে নয়েল হিসেবে গণ্য হবে। তাদেরই বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু ওপি এর বাম দিকের চাইতে ওপি এর ডান দিকের বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য চার্লস জেগফ হচ্ছে ফাইনালি তিনি ওপি লেংথটাকেই ধরে নিলেন, যেই লেংথটা আমাদেরকে বলে দিবে যে ফাইনালি এই ডিসিশনে আমরা আসতে পারি যে যাদের ওপি এর ডান দিকে আসলো, যে সমস্ত ফাইবারের লেংথ ওপি এর ডান দিকে, তারা হচ্ছে বাদ পড়ে যাবে, তারা হচ্ছে নয়েল হবে, আর যারা ওপি এর বাম দিকে তারা হচ্ছে টিকে যাবে। এখন আমার এই কথাটাকে বুঝতে পারলাম কিনা যে ওপি তে আমরা কিভাবে আসলাম এবং আসার ফলে আমাদের কি ডিসিশনে আসতে পারলাম, এই জিনিসটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, এটা একটু জানো যে ওপি এর ডান দিকে যারা, তো তারা হচ্ছে যেহেতু Yes, sir. শর্টার হাফ, তাই তাদের হচ্ছে বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এবং ওপি এর বাম দিকে যারা তারা যেহেতু লঙ্গার হাফ, তাদের টিকে যাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য চার্লস জেগফ হচ্ছে মাঝামাঝি অ্যাভারেজ লেংথটাকেই ধরে নিলেন যে আমার ফাইনালি আমার হচ্ছে লিমিট যেটা নয়েল হওয়ার কিংবা বেঁচে যাওয়ার, সেই লিমিটটা হচ্ছে ওপি। অর্থাৎ যেই সমস্ত ফাইবারের ওপি লেংথ ন্যূনতম ওপি তারা হচ্ছে টিকে যাবে, আর যাদের লেংথ ওপি এর চেয়ে কম তারা হচ্ছে বাদ পড়ে যাবে। আশা করি এটুকু বুঝতে পারছো। কেউ না বুঝলে চ্যাট বক্সে জানাও বা প্রশ্ন করো। তো এখন হচ্ছে আমরা এই ডান দিকের ডায়াগ্রামটা দেখি। দেখো তো এখন ডায়াগ্রামটা বোঝা যায় কিনা, এম এন কে ছিল, কিউ আর কে ছিল, এবং আমরা যে ফাইনাল জি লেংথ স্যার। যেটা বেছে নিয়েছি সেটা হচ্ছে ওপি। ঠিক আছে, ওটাকে আমরা দেখালাম যে ওপি পর্যন্ত আমরা আসলে কিভাবে এই ডিসিশনের মধ্যে আসলাম। তো এখন আমরা যেহেতু এটা একটা ট্রায়াঙ্গুলার শেপের স্টেপল ডায়াগ্রাম আমরা আঁকলাম, তাহলে এখানে যদি আমার সমস্ত ফাইবারের এরিয়া হয় এবিসি, সমস্ত ফাইবারের এরিয়া হয় এবিসি, তাহলে নয়েলের এরিয়া কতটুকু হবে বলতো? নয়েলের এরিয়া কতটুকু স্যার ওপি থেকে স্যার এমপি। ওপি থেকে? ডান দিকে। না, আমি বলেছি যে সমস্ত ফাইবারের এরিয়া হচ্ছে ট্রায়াঙ্গেল এবিসি। এবিসিটা দিয়ে যদি আমরা এবিসি ট্রায়াঙ্গেল দিয়ে যদি সমস্ত স্যার ত্রিভুজ, ওপিবি হবে। জি জি ওপিবি হবে, সমস্ত ট্রায়াঙ্গেল দিয়ে যদি আমরা বুঝাই সমস্ত ফাইবারের এলাকাটা হচ্ছে এবিসি, তাহলে শর্ট ফাইবারের এলাকা হবে ওপিবি। এইটুক কথা কি আমার বোঝা গেল? জি জি স্যার। স্যার। হ্যাঁ, ওপিবি লিখেছো একজন। হ্যাঁ, তো শর্ট ওপিবিটা হচ্ছে আমার নয়েলের এলাকা। আর পুরা ফাইবার কতটুকু আছে? তাহলে পুরা ফাইবার আছে হচ্ছে এবিসি। হ্যাঁ, এবার আমি ABC একটা হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক করি। দেখো, এই যে বাম দিকে এটা আমরা লিখে রেখেছি। আচ্ছা, তো এটা দেখো যে বাম দিকে আমরা লিখে রেখেছি, আসলে দেখতে পাচ্ছ সমস্ত ফাইবার যদি আমার এবিসি হয়, তাহলে আমার নয়েল হচ্ছে ট্রায়াঙ্গেল ওপিবি। ওপি। বুঝছি? তো জি সমস্ত স্যার। ফাইবারের এলাকা যদি 1 হয়, তাহলে ট্রায়াঙ্গেল হবে হচ্ছে ওপিবি বাই এবিসি, তাই না? এবিসি নিচে চলে আসবে। আর সমস্ত Yes, sir. ফাইবার যদি হয় 100, একে কত আর 100 তে কত, তাহলে 100 কি হবে? ওটার সাথে ওপিবি বাই এবিসি এর সাথে তার কি হবে? গুণ হয়ে যাবে। বুঝতে মনে পারছি? হয়ে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে আমার নয়েল পার্সেন্টেজ, যে কত পার্সেন্ট নয়েল এবিসি এর সাপেক্ষে ওপিবি একে কত আর 100 তে কত, তাহলে এটাই হচ্ছে আমার নয়েল পার্সেন্টেজ। চলে যাচ্ছি আমি, পার্সেন্ট মানে কিন্তু 100, এই জন্যই আমরা 100 সাপেক্ষে হিসাব করলাম। এবার এই লাইনটা দেখো তো বুঝো কিনা, পি পার্সেন্ট মানে হচ্ছে নয়েল পার্সেন্ট। কেন পি লিখলো আল্লাহ জানে, আমি জানি না। তো বইতে লেখা আছে পি, তাই আমি বই থেকে আমি লিখে রাখছি এখানে। তো পি হচ্ছে নয়েল পার্সেন্টেজ, ওপিবি বাই এবিসি ইনটু 100। লাইনটা কোত্থেকে আসলো বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা,
ওপিবি বাই এবিসি ইন্টু 100%, এটা হচ্ছে আমাদের নয়েল। এখন আমরা হচ্ছে এই লাইন থেকে আরেকটু সামনের দিকে আগাবো। আমি হচ্ছে তোমাদেরকে ছোটবেলায় একটা অনুসিদ্ধান্ত বা হচ্ছে, আচ্ছা অনুসিদ্ধান্তে পরে আসি, আগে তোমাদেরকে ত্রিভুজ দুইটার সাথে পরিচয় করায় দিই। তাহলে ত্রিভুজ দুইটা আমরা পাচ্ছি হচ্ছে ওপিবি, এই যে এই ত্রিভুজটা, ভালো করে খেয়াল করো। আর আরেকটা ত্রিভুজ, টোটাল ত্রিভুজ আমরা পেলাম হচ্ছে এবিসি, টোটাল। এবিসি। হ্যাঁ, তাহলে এবিসি এবং ওপিবি এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি জিনিস সমান বলো তো? কি কি জিনিস সমান আছে? বাহু। বাহু কি সমান? এই বেটা, এটা কথা গেলি। ওপিবি আচ্ছা, এখন না স্যার হচ্ছে অতিভুজ, স্যার অতিভুজ। ত্রিভুজ সমান স্যার। অতিভুজ সমান। হ্যাঁ স্যার। বেরো, এটা একটা কথা হইলো। ওপিবি এর অতিভুজ তো হচ্ছে পিবি, আর এর এর অতিভুজ তো বিসি। স্যার ক্ষেত্রফল সমান। ওরে বাবা, স্যার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমিও সমান নেই, উচ্চতাও সমান নেই, ক্ষেত্রফল কিভাবে সমান হতে পারে? নাকি ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা তো এটাই মনে পড়ে, আর কিছু নাই। স্যার কোন কোন? জি জি জি, কোণ। আচ্ছা, কোণগুলি দেখো তো সমান না? যেমন জি স্যার। অ্যাঙ্গেল ও 90 ডিগ্রি, অনুরূপ কোণগুলি অ্যাঙ্গেল এ দুইটা সমান, তাই না? 90 ডিগ্রি। এরপরে অ্যাঙ্গেল সি এবং অ্যাঙ্গেল পি, তারাও কিন্তু সমান। কেন সমান আমি মনে করাই দিই। অ্যাঙ্গেল সি এবং অ্যাঙ্গেল পি তারা পরস্পর কি কোণ বলতো? ছোটবেলায় পড়ে আসছিলাম আমরা। সদৃশ্য কোন স্যার? এটার নাম হচ্ছে অনুরূপ কোণ। অনুরূপ কোণ স্যার। জি, অনুরূপ কোণ। অনুরূপ কোণ কখন হয় মনে আছে? আচ্ছা, আমি মনে করাই দিই। সেটা হচ্ছে দুইটা রেখা যখন পরস্পর সমান্তরাল হয়, ওপি আর এসি সমান্তরাল, এবং একটা রশ্মি যদি তাদের উভয়কেই ছেদ করে চলে যায়, বিসি রশ্মি তাদেরকে ছেদ করে চলে গেল, তখন তৈরি হওয়া কোণ দুইটা হচ্ছে অনুরূপ কোণ। অনুরূপ কোন? হ্যাঁ, এসি এবং ওপি সমান্তরাল এবং বিসি রশ্মি তাদেরকে ছেদ করে চলে গেল, অ্যাঙ্গেল সি এবং অ্যাঙ্গেল পি হচ্ছে অনুরূপ কোণ। দুইটা দুইটা পরস্পর কোণ কিন্তু আমরা সমান পেয়ে গেলাম। আরেকটা বাকি আছে, সেটা কোনটা বলো তো? একান্তর কোণ স্যার। হুম। তাইলে স্যার আরেকটা কি বাকি সেটা বলো। আর কোনটা বাকি আছে? স্যার বি কোণটা স্যার। জি, বি কোণটা কি বলতে পারি? এটা বি কোণটাকে বলো তো। বি কোণটা হচ্ছে আরে বলো না কেউ। বি কোণটা হচ্ছে সাধারণ কোণ। সাধারণ কোণ কেন? সাধারণ কোণ। হ্যাঁ, কারণ হচ্ছে বি কোণটা ওপিবি তেও আছে, আবার হচ্ছে এবিসি তেও আছে। এবিসি তো। জি জি, তার মানে বি কোণটা হচ্ছে সাধারণ কোণ, অর্থাৎ তাদের মধ্যে দুইটা কোণ পরস্পর সমান এবং একটা সাধারণ কোণ। যখন দুইটা ত্রিভুজের মধ্যে আমরা এরকম পাই যে হচ্ছে দুইটা কোণ পরস্পর সমান এবং একটা কোণ সাধারণ কোণ, তখন এই দুইটা ত্রিভুজকে আমরা বলি হচ্ছে সদৃশ্য ত্রিভুজ। সদৃশ্য ত্রিভুজ ইংরেজিতে লেখা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল। তো সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা একটা অনুসিদ্ধান্ত পড়ে আসছিলাম, এবং আমাদের যে ত্রিভুজ দুইটা এবিসি এবং ওপিবি তারা কিন্তু সমকোণী ত্রিভুজও বটে, কারণ হচ্ছে অ্যাঙ্গেল ওই যে তারা প্রত্যেকটা সমকোণ স্যার। 90 দুইটা হ্যাঁ। সমকোণ স্যার। দুইটা এখন আমরা হচ্ছে তোমাদেরকে একটা ইয়ে বলি, যে একটা অনুসিদ্ধান্ত বলি, সেটা হচ্ছে দুটি পরস্পর সদৃশ সমকোণী ত্রিভুজের অনুপাত। দুটি সমান হয়, স্যার। পরস্পর সদৃশ সমকোণী ত্রিভুজের অনুপাত, এই যে আমি অনুপাত লিখলাম, একটা হচ্ছে ওপিবি, ঠিক আছে, আরেকটা ত্রিভুজ ছিল হচ্ছে এ বি সি, অনুপাত সিটা নিচে লিখলাম। আচ্ছা, ওপিবি বাই এবিসি, কেন এই অনুপাতটাই নিলাম? কারণ এই যে আমার ম্যাথের মানে এই যে ইকুয়েশনে কিন্তু এইটাই ছিল, পি পার্সেন্টেজ সমান ওপিবি বাই এবিসি। আমরা চাইলে উল্টাটাও নিতে পারতাম, এবিসি বাই ওপিবিও নিতে পারতাম, কিন্তু ওটা নিয়ে আসলে লাভ নাই। আমরা ইকুয়েশনে যেটা আছে ওপিবি বাই এবিসি, তাই আমরা ওপিবি কে উপরে রেখেছি, চাইলে নিচেও রাখতে পারতাম, সমস্যা ছিল না। তো আমরা শুরু করলাম ওপিবি বাই এবিসি, দুইটি পরস্পর সমকোণী ত্রিভুজের অনুপাত, এটুকু হয়ে গেছে। অনুপাত কি হবে? তাদের অর্থাৎ ত্রিভুজ দুইটার অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সমান। অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সমান, অর্থাৎ দুইটা পরস্পর সদৃশ সমকোণী ত্রিভুজের অনুপাত ভগ্নাংশের উপরে নিচে রাখলে অনুপাত হয়, আমরা জানি। অনুপাত কি হবে কার সমান? অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সমান। এখন অনুরূপ বাহু আবার কোনগুলি? চলো দেখে আসে অনুরূপ বাহু কোনগুলি। ত্রিভুজ হচ্ছে ওপিবি বাই হচ্ছে এবিসি, ঠিক আছে। অনুরূপ বাহু হচ্ছে কোনগুলা? সবার প্রথম আমরা ভূমি থেকে শুরু করি, ওবি। আচ্ছা বলতো
ওপিবি ত্রিভুজ থেকে যদি ওবি নেই তাহলে এবিসি থেকে কাকে নিব? অনুরূপ বাহুটাকে এসি হবে এসি হবে। স্যার ওবি ওপির ওবি ওবি ও ওবি জি, স্যার ওবি এর অনুরূপ এবি বাহুকে স্যার এবি হবে জি জি স্যার এও স্যার হুম এও না স্যার এবিসি AB ত্রিভুজ, একটা হ্যাঁ, ত্রিভুজ ABC হচ্ছে ওপিবি আর একটা হচ্ছে এবিসি, ঠিক আছে? একটা হচ্ছে যে এ বি সি, একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে ওপিবি, এটা পিওবি। তাহলে পিওবি থেকে যদি আমি নেই ওবি তাহলে তার অনুরূপ বাহু হচ্ছে এবিসি তে আছে এবি, এবি এবি ঠিক আছে? আচ্ছা, তার মানে এদের বর্গের অনুপাত সমান। আরেকটা বেছে নেই হচ্ছে এই যেমন ধরো ওপি, স্যার ওপি এসি হ্যাঁ ওপির অনুরূপ বাহু হচ্ছে এসি, তার মানে ওপি স্কয়ার বাই এসি স্কয়ার হচ্ছে এই ওপিবি বাই এবিসি এর সমান। আরেকটা অতিভুজ যদি বেছে নেই তাহলে বিপি আর এবিসি থেকে নিতে হবে তখন হচ্ছে বিসি, তার মানে বিসি তার মানে বিপি স্কয়ার বাই বিসি স্কয়ার সমান হবে। এই জিনিসটাকে আমরা এখানে লিখেছি দেখো। সুতরাং ওপি স্কয়ার বাই এসি স্কয়ার, যেহেতু ত্রিভুজ ওপিবি উপরে ছিল তাই তার বাহুটাকে উপরে রাখতে হবে, যেহেতু এবিসি নিচে ছিল তাই এবিসি এর অনুরূপ বাহুকে নিচে রাখতে হবে। আর অনুপাত সমান লিখেছি কেন? এই যে লিখেছে তাদের অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সমান, অর্থাৎ ওপি স্কয়ার বাই এসি স্কয়ার, ওবি স্কয়ার বাই এবি স্কয়ার এবং বিপি স্কয়ার বাই বিসি স্কয়ার অনুপাতগুলি বর্গের অনুপাতের সমান। এই লাইনটা কি বোঝা গেছে? জি স্যার এই লাইনটা বুঝছো কিনা? জি, স্যার। কেউ না বুঝে থাকলে একটু বলো, আমি 10 সেকেন্ড অপেক্ষা করি। কারো না বুঝে থাকলে চ্যাট বক্সেও জানাতে পারো যে এইটা আমরা বুঝলাম কিনা। আচ্ছা, ধরে নিচ্ছি তোমরা সবাই তাহলে বুঝছো। এখন আমরা হচ্ছে এই যে ইকুয়েশনে আমার ছিল এই ওপিবি বাই এবিসি ইন্টু 100, এখন ওপিবি বাই এবিসি এর জায়গায় আমরা যে কোনো একটা মান বসাবো। আমরা চাইলে তিনটার যে কোনো একটা বসাতে পারি, যে ওপিবি বাই এবিসি এর জায়গায় ওপি স্কয়ার বাই এসি স্কয়ার বসাইতে পারি, ওবি স্কয়ার বাই এবি স্কয়ার বসাইতে পারি, বিপি স্কয়ার বাই বিসি স্কয়ার বসাইতে পারি, যে কোনো একটা বসাইলেই হয়। কিন্তু আসলে আমার কেবলমাত্র দরকার ওপি আর এসি, বাকি দুইটা আসলে দরকার নাই। এই জন্য আমরা বাকি দুইটা না বসায় আমরা করছি কি ওপি স্কয়ার বাই এসি স্কয়ার কে বসায় দিলাম, ঠিক আছে? এখন ওপি স্কয়ার বাই এসি স্কয়ার যখন পেলাম, ওপি মানে কি আর এসি মানে কি? ওপি মানে হচ্ছে ওপি মানে কি? ওপি মানে হচ্ছে ই প্লাস এস বাই টু। ওপি বলতে আসলে ই প্লাস এস বাই টু বোঝানো হয়, তাই আমি ওপি স্কয়ারের জায়গায় লিখে দিলাম ই প্লাস এস বাই টু হোল স্কয়ার। আর নিচে ছিল এসি স্কয়ার, এসির পরিবর্তে কাকে লিখবো? এসি মানে কি? আচ্ছা এসি মানে কি? এসি মানে লম্ব কি? স্যার হ্যাঁ? স্যার অ্যাটেন্ডেন্স স্যার অ্যাটেন্ডেন্স স্যার নেবেন না স্যার এসি এ বেটা এসি লম্ব পরে, অ্যাটেন্ডেন্স পরে। হ্যাঁ স্যার এসি লম্ব কিন্তু হচ্ছে লম্ব স্যার স্টেপল ডায়াগ্রামে তার পরিচয় কি? স্টেপল ডায়াগ্রামে কিন্তু এসি হচ্ছে লংগেস্ট ফাইবার, তাই না? আমরা জি স্যার বলেছিলাম যে স্টেপল ডায়াগ্রামে সবচেয়ে লঙ্গার ই ফাইবারটা প্লাস এস না, সবচেয়ে লঙ্গার ফাইবারটা কোথায় থাকে? লংগেস্ট ফাইবারটা স্যার থাকবে নিপারের মধ্যে স্যার দুই না নিপারের স্টেপল মধ্যে ডায়াগ্রামে যে এই ত্রিভুজে লঙ্গার ফাইবারটা কোথায় রাখি? বাম দিকে। স্যার লেফট জি সাইডে জি জি আর সবচেয়ে ছোট ফাইবারগুলি ডান দিকে আসতে রাইট থাকে। সাইডে হ্যাঁ, তার মানে এসিটা যেহেতু সবচেয়ে বামে, তার মানে এসিটা হচ্ছে সবচেয়ে লঙ্গার লেংথের ফাইবারের দৈর্ঘ্য। যেই ফাইবারটা সবচেয়ে লং, সবচেয়ে বড়, সেই ফাইবারের দৈর্ঘ্য হচ্ছে এসি, সেটাকে আমরা বুঝিয়েছি এম দিয়ে। তাহলে এসির পরিবর্তে আমি এম লিখে ফেললাম। তাহলেই হচ্ছে আমরা যে ইকুয়েশনটা এখন পেলাম সেটা হচ্ছে ই প্লাস এস বাই টু হোল স্কোয়ার বাই এম স্কোয়ার ইন্টু 100। এটা স্যার হচ্ছে বুঝতে পারি না আমাদের স্যার স্যার আবার একটু শুধু ওপির জায়গায় আমরা ই প্লাস এস বাই টু বুঝিয়েছি, এটা বুঝছো? জি স্যার হ্যাঁ, আর এসি মানে স্যার হচ্ছে এমটা হ্যাঁ এসি মানে হচ্ছে সবচেয়ে লঙ্গার ফাইবার, ঠিক আছে? তো আমরা ধরে নিচ্ছি এসির যে লেংথ ওটা হচ্ছে এম মিলিমিটার, এসির দৈর্ঘ্য হচ্ছে এম মিলিমিটার, এই জন্য এসির পরিবর্তে আমরা হচ্ছে এম বসিয়ে দিলাম। ব্যাস। বোঝা গেছে কি? ওকে স্যার হ্যাঁ, এখন এটাই আমাদের ইকুয়েশন ই প্লাস এস বাই টু হোল স্কয়ার বাই এম স্কয়ার ইন্টু 100। এখন ইকুয়েশন তো পেলাম, এটার মেশিনে অ্যাপ্লিকেশন কোথায় সেটা আমি একটু বলি। এখন ই প্লাস এস বাই টু হোল স্কয়ার বাই এম স্কয়ার এটা কিন্তু একটা ভগ্নাংশের রূপ নিয়েছে। যেই ভগ্নাংশের উপরে আমরা যা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে লব, এবং ভগ্নাংশের নিচে যারা থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে হর, ঠিক আছে? ভগ্নাংশের উপরে যারা তাদেরকে আমরা বলি হচ্ছে লব, আর ভগ্নাংশের নিচে যারা থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে হর। তো এবং ভগ্নাংশের ক্ষেত্রে আমরা নিশ্চয়ই জানি লবের মান যত বেশি বাড়াই
ভগ্নাংশের মান কিন্তু তত বেড়ে যায়। যেমন 10/2 সমান হচ্ছে 5, লবের মান বাড়াই দিলাম 20/2, তখন কিন্তু ভগ্নাংশের মান হয়ে যাবে 10, তাই না? ভগ্নাংশের লবের যদি আমরা মান বাড়াই তাহলে কিন্তু মান বেড়ে যায় ভগ্নাংশের। তাহলে ই আছে হচ্ছে ভগ্নাংশের লব। ই বলতে আমরা কিন্তু বোঝাই ডিটাচমেন্ট সেটিং, মনে পড়ে? এই যে জি ই স্যার বলতে কিন্তু আমরা বোঝাই হচ্ছে ডিটাচমেন্ট সেটিং। তার মানে আমার ইকুয়েশনটা বলে দিচ্ছে যে আমরা যদি ডিটাচমেন্ট সেটিং এর মান বাড়ায় দেই, ডিটাচমেন্ট সেটিং এর মান যত বাড়াবো নয়েলের মান কি হবে বলতো? বাড়বে না কমবে? কমবে কমে যাবে কমবে স্যার না না, এটা তো ই কমে তো যাবে স্যার। লবের মধ্যে আছে, ই তো লব, লব যত বাড়ায় ভগ্নাংশের মান তত বাড়ে। বাড়বে ও, তাহলে ই এর মান যত বাড়াবো নয়েলের পরিমাণ কি হবে? ততই বাড়বে বেড়ে যাবে, তাই না? বৃদ্ধি পাবে স্যার। বুঝি নাই, আবার বলো। বলছে বাড়বে। হ্যাঁ স্যার বললাম বৃদ্ধি পাবে। জি জি জি, হ্যাঁ অবশ্যই বেড়ে যাবে। আর এস কি ছিল মনে পড়ে? এস ছিল হচ্ছে ফিড রোলার কতটুকু পরিমাণ ফিড দেয়, অর্থাৎ ফিড ডিস্টেন্স। ফিডুলার কতটুকু স্যার ফিট দিল? জি জি, ফিড রোলার কতটুকু ফিড দিল। তার মানে এসটাও যেহেতু ভগ্নাংশের লবে আছে, তার মানে আমরা বুঝতে পারছি ফিডের পরিমাণ যত বেশি বাড়ায় দিব। আবারও মনে করাই দিই, এটা কিন্তু শুধু ব্যাকওয়ার্ড ফিডের জন্য প্রযোজ্য। তার মানে ফিডের পরিমাণ যত বেশি বাড়বে নয়েলের পরিমাণ কি হবে বলতো? বাড়বে না কমবে? বাড়বে হ্যাঁ। আর এম হচ্ছে ভগ্নাংশের হরে আছে, এম হচ্ছে লংগেস্ট ফাইবারের লেংথ। অর্থাৎ আমি ফাইবারের লেংথ যত বেশি বাড়াবো, যত বেশি আমি ফাইবারের লেংথ বাড়াবো নয়েলের পরিমাণ কি হবে বলতো? কমবে কমে তত যাবে কমে যাবে। কমবে ব্যাস। স্যার। হ্যাঁ এটাই, তার মানে এই তিনটা লাইনই হচ্ছে আমার আসল কথা। অ্যাপ্লিকেশনে, মেশিন অ্যাপ্লিকেশনে খাটবে যে ডিটাচমেন্ট সেটিং আমি যত বেশি বাড়াবো নয়েল বাড়বে, ফিডের পরিমাণ যত বেশি বাড়াবো তত হচ্ছে আমার নয়েল বাড়বে, এবং এম এর মান যত বেশি হচ্ছে বাড়াবো আমার ততই নয়েল কমবে। এই তিনটা লাইনই হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের জন্য কাজে লাগবে। আরেকটা কথা আমি একটু মনে করিয়ে দিই, এস যদি বেড়ে যায়, তোমরা বলেছো এস হচ্ছে ফিড, তার মানে ফিডের পরিমাণ বাড়লে নয়েল বাড়বে। আচ্ছা নয়েল যদি বাড়ে তাহলে তো আমরা বেশি পরিমাণ শর্ট ফাইবার ফেলে দিচ্ছি, তাই তো? তো বেশি শর্ট ফাইবার যদি ফেলে দেই তাহলে কোয়ালিটি কি হবে বলো তো? স্যার ভালো হবে হ্যাঁ কোয়ালিটি ভালো হবে। যদি শর্ট ফাইবার যত বেশি ফেলে দিব কোয়ালিটি কিন্তু তত এবং ভালো তত হবে। ভালো হবে স্যার। হ্যাঁ কোয়ালিটি তত ভালো হবে। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে, শর্ট ফাইবার যত বেশি ফেলে দিচ্ছি আমার প্রোডাকশন কি হচ্ছে বলো তো? বাড়বে না কমবে? স্যার কমে কমবে কমছে। হ্যাঁ অবশ্যই কমবে। ব্যাস, এই লাইনটা হচ্ছে আরো নয়েল থিওরির জিস্ট লাইন, যে ব্যাকওয়ার্ড ফিডের ক্ষেত্রে আমরা ফিডের পরিমাণ যত বেশি বাড়াবো তত বেশি হচ্ছে আমার নয়েল বাড়বে। নয়েল বাড়া মানে আসলে হচ্ছে কোয়ালিটি ভালো হবে। নয়েল বেড়ে যাওয়া মানে হচ্ছে কোয়ালিটি ভালো হবে, এবং কোয়ালিটি যেহেতু নয়েল বেড়ে যাওয়া মানে হচ্ছে একই সাথে কিন্তু প্রোডাকশনও কমবে। তার মানে ব্যাকওয়ার্ড ফিডের অ্যামাউন্ট যত বেশি বাড়াবো কোয়ালিটি তত ভালো হবে, প্রোডাকশন তত কমে যাবে। এই লাইনটাই আমরা গত ক্লাসে পড়েছিলাম। এই যে এটা দেখো, ব্যাকওয়ার্ড ফিট ব্র্যাকেটে লেখা আছে হাই কোয়ালিটি, মনে পড়ে এই লাইনটা? জি আপনি স্যার বলেছিলেন স্যার কোয়ালিটি ভালো হ্যাঁ হলে স্যার প্রোডাকশন কমবে জি বলেছিলেন। জি, এখন এই লাইনটাই আমরা হচ্ছে এই ইকুয়েশনের মাধ্যমে বের করে তোমাদেরকে বললাম যে ব্যাকওয়ার্ড ফিড, এই টোটাল আজকের লেকচারের সারমর্ম হচ্ছে এই লাইনটা। ব্যাকওয়ার্ড ফিড দিলে ফিডের পরিমাণ যত বাড়াবো কোয়ালিটি ভালো হবে আর প্রোডাকশন কমবে। এখন কোনো প্রশ্ন থাকলে বলো, আমার পড়া শেষ। কোনো প্রশ্ন আছে কি? না স্যার। আচ্ছা যদি কোনো প্রশ্ন না থাকে, তোমাদের যেটা কাজ আজকে অবশ্যই বাসায় আমি আপলোড করে দেব ইনশাআল্লাহ বিকেলের দিকে, লেকচারটা দেখে এবং বই থেকে পড়ে হচ্ছে অবশ্যই এটাকে বুঝে নিতে হবে। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ফরওয়ার্ড ফিডের জন্য ইকুয়েশনটা ডিরাইভ করার চেষ্টা করব। বই তো নাই স্যার। সফট কপি দিয়ে দিয়েছি আমি ব্লগ সাইটে। কোন সেকশন তোমরা? টিএম। সফট কপি ব্লগ সাইটে দিয়ে দিয়েছি, স্টুডেন্টস কর্নারের সবার শেষে 7 নম্বরে দেখবা রিটার ম্যানুয়াল অফ স্পিনিং, ওখান থেকে ভলিউম নাম্বার 3। শুনেছো নাকি মাথার উপর দিয়ে গেল কে জানে? জি স্যার। হ্যাঁ সফট কপি দেয়া আছে। ঠিক আছে তোমরা আজকে লিভ দাও, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি সবাইকে। থ্যাংক ইউ স্যার। ওকে, আজকে অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় নেই। স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আর প্রশ্ন থাকলে জমায় রাখো, আগামী ক্লাসে আমাকে বলো। ওকে স্যার। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।